হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 6 আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার চ্যাপ্টার 6 এর টাইটেল হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন অ্যান্ড রিপোর্টিং অফ ফরেন অপারেশন চ্যাপ্টার নামটা অনেক বড় কিন্তু চ্যাপ্টারটা ছোট তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে এক্সচেঞ্জ রেট, দুই নাম্বারটা হচ্ছে মিক্সডের মধ্যে সেলস অ্যান্ড পারচেস দুটোই। অর্থাৎ এক নম্বরে আমরা এক্সচেঞ্জ রেট মান বের করব আর দুই নম্বরে আমরা কি করব, এটার সেলস অ্যান্ড পারচেস রেটের কিছু জাবেদা করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 2022 সালে 2017 সালে এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট বিতে একটা দিছে, 21 সালে পার্ট সিতে একটা দিছে, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই। তোমরা পরীক্ষা দিও 2023-এ, যেহেতু 21 সালে এখান থেকে পার্ট বিতে একটা প্রশ্ন আছে, তাহলে 2023 সালে তোমাদের এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। অতএব এই চ্যাপ্টারটা আমরা করব শুধুমাত্র কি পার্ট বি এর জন্য। ঠিক আছে, কেউ যদি চাও যে স্যার আমাদের দুই একটা চ্যাপ্টার বাদ দেন, তাহলে আমরা এই চ্যাপ্টারটা পরবর্তী শেষে বাদ দিয়ে দিব, কিন্তু চ্যাপ্টারটা খুবই সহজ, এটা বাদ দিয়ে এটা বোকামি। কারণ সহজ চ্যাপ্টার থেকে প্রশ্ন যদি আসে তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। আর যেহেতু পার্ট বি এর জন্য, অতএব এই চ্যাপ্টারটা আমাদের ছোট হবে, দুইটা লেকচার শেষ হয়ে যাবে। তো আমরা আজকে শুরু করব হচ্ছে ফরম্যাট 1 এক্সচেঞ্জ রেট দিয়ে। তো এই এক্সচেঞ্জ রেটের কিছু বেসিক আলোচনা করব, এরপর হচ্ছে আমরা অঙ্কে ঢুকব। এখানে এক্সচেঞ্জ রেটের সূত্র হচ্ছে দুইটা, একটা ডিরেক্ট এক্সচেঞ্জ রেট আর একটা হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। দুইটার সূত্র মূলত একটাই, মনে রাখতে হবে আমরা যার মান বের করব ঠিক তার বিপরীতটা দিয়ে আমরা ভাগ করব। যদি ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট বের করতে চাই তাহলে 1 রে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট দ্বারা ভাগ করব, আর যদি ডিরেক্টটা বের করতে চাই তাহলে 1 রে ইনডিরেক্ট দ্বারা ভাগ করব। কথা কি সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে ইনডিরেক্ট এবং ডিরেক্ট দুইটার ক্ষেত্রে সূত্রটা সেম, 1 রে ঠিক তার বিপরীতটা দ্বারা ভাগ করব। আর ফরেন কারেন্সি ইউনিট এর সূত্রটা এখানে লেখা আছে ইউএস ডলার ইনটু ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট, কিন্তু এখানে যে সবসময় ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট আসবে এমন কোনো কথা নাই, এখানে অনেক সময় ডিরেক্ট এক্সচেঞ্জ রেটও আসতে পারে। সেটা কখন, ঘটনার পরিপ্রেক্ষিতে, সেটা বেসিকটা আমি বলে দিব। এখানে এই 3 নাম্বার সূত্রটা তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা প্রথম দুইটা সূত্র একটু দেখলাম। আসি আমরা তাহলে প্রবলেম 1 নাম্বার অঙ্কটা দেখো, যেটা 2020 সাল অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর পার্ট বি তে প্রশ্নটা আসছিল। প্রশ্নে লেখা আছে সাপোজ দ্য ডিরেক্ট ফরেন এক্সচেঞ্জ রেট ইজ ইউএস ডলার আর 1 ব্রিটিশ পাউন্ড সমান সমান ইউএস এর 1.60, অর্থাৎ 1 ব্রিটিশ পাউন্ড সমান সমান ইউএস ডলারের 1.60, আর 1 কানাডিয়ান ডলার সমান সমান ইউএস এর 0.74। তাহলে একটু বলা তো দেখি, এক ব্রিটিশের 1 টাকা সমান সমান ইউএস এর 1 টাকা 60 পয়সা, তাহলে কোনটার মান বেশি, ব্রিটিশের নাকি ইউএস এর? ব্রিটিশ টাকার। ব্রিটিশ টাকার মান বেশি, গুড। দুই নম্বর লেখা আছে 1 কানাডিয়ান ডলার সমান সমান ইউএস এর 0.74, তার মানে কানাডিয়ান 1 টাকা সমান সমান ইউএস এর 0.74 টাকা। তাহলে এই ক্ষেত্রে কার টাকার মান বেশি? ইউএস ইউএস এর টাকার মান বেশি, গুড, ধন্যবাদ। এখন 1 নাম্বার রিকোয়ারমেন্টে করতে বলছে যে হোয়াট আর দ্য ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট ফর দ্য ব্রিটিশ পাউন্ড অ্যান্ড দ্য কানাডিয়ান ডলার। তাহলে বের করতে বলছে কি ডিরেক্টটা না ইনডিরেক্টটা, বলেন তো দেখি। ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। ইনডিরেক্ট এক্সচেঞ্জ, তাহলে ইনডিরেক্ট বের করার ক্ষেত্রে আমরা কি দ্বারা ভাগ করব, ডিরেক্ট দ্বারা ভাগ করব, ঠিক আছে না? তাহলে এখানে যেহেতু ইনডিরেক্টটা বের করতে বলছে তাহলে এগুলো হচ্ছে আমাদের ডিরেক্টের মান, আর এখানে যদি ডিরেক্টের মান দিয়ে বের করতে হবে তাহলে এগুলো থাকতো ইনডিরেক্টের মান। আর আমাদের প্রশ্নে লেখা আছে যে ডিরেক্ট ফরেন এক্সচেঞ্জ রেট, তার মানে এই দুইটা হচ্ছে ডিরেক্ট।
আর বের করতে হবে কি ইনডিরেক্ট। তাহলে বলতে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট বের করার সূত্র কি জানি আমরা 1 by direct exchange rate. Exchange rate. 1 divided by direct exchange rate। তাহলে আমরা সূত্র লিখব we know that indirect exchange rate সমান 1 divided direct exchange rate। তাহলে ফর ব্রিটিশ পাউন্ড, কারণ এটা দুইটা দিয়ে আছে ব্রিটিশ পাউন্ড এবং কানাডিয়ান, তাহলে প্রথম লিখছি ফর ব্রিটিশ পাউন্ড। তাহলে একের আমাদের ডিরেক্টের ক্ষেত্রে ছিল 1.60, তাহলে একের 0.60 যদি ভাগ করি তাহলে হবে 0.625, আর কানাডিয়ান ক্ষেত্রে একের 74 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 1.351। তাহলে এই যে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট যেটা বের করলাম, এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে বা কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। ভাই একটু জুম করা যাবে ভাই, অনেক ছোট দেখা যাইতেছে। দেখো তো আবার বেশি জুম করলে আবার যদি হই রেকর্ডে যদি ঠিক আছে ভাই, না আসে এর জন্যই করছি। হ্যাঁ ঠিক আছে ভাই, এখন ঠিক আছে। রেকর্ডে একটা লিমিট আছে, তো ওই এরিয়ার বাইরে গেলে ওটা কেটে যাবে। এখন দেখা যায় স্বাধীন? জি ভাই ঠিক আছে ভাই। ওকে, এবার 2 নাম্বার প্রশ্নটা আসে। 2 এবং 3 নাম্বার প্রশ্নটা সিমিলার। এখানে এই যে 3 নাম্বার সূত্র রিলেটেড, কিন্তু 3 নাম্বার সূত্রে কিন্তু লেখা আছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। এটাতে সবসময় ইনডিরেক্ট হওয়ার কথা নাই, ডিরেক্টও হতে পারে, সেটা ঘটনার পরিপ্রেক্ষিতে। আসি প্রশ্নে লেখা আছে কি বলছে, হাউ মেনি পাউন্ড মাস্ট বি ব্রিটিশ কোম্পানি, হাউ মেনি পাউন্ড মাস্ট বি ব্রিটিশ কোম্পানি পে টু পারচেজ গুড কস্টিং 16,000 ফ্রম এ ইউএস কোম্পানি। তাহলে বলছে 16,000 টাকা যদি পণ্য ক্রয় করতে হয় তাহলে ব্রিটিশ পাউন্ডকে কত টাকা দিতে হবে। এখন বলো তো দেখি আমাদের প্রশ্নে যেটা ছিল সেটা কি ব্রিটিশের মূল্য বেশি ছিল নাকি ইউএস এর মূল্য বেশি ছিল? ব্রিটিশের ব্রিটিশের মূল্য বেশি ছিল। তাহলে ইউএস এর বাজার থেকে 16,000 টাকা পণ্য যদি কিনতে চায় ব্রিটিশ, তাহলে ব্রিটিশকে কি 16,000 টাকার কম দিতে হবে না বেশি দিতে হবে? বেশি দিতে হবে। কেন বেশি দিব কেন? মনে করো ব্রিটিশ আমার বাংলাদেশের 5 টাকা সমান সমান ইউএস এর 1 টাকা। এখন আমি যদি ইউএস থেকে যদি 2 টাকা জিনিস কিনতে চাই তাহলে আমার কি 5 টাকা দিলে হবে, 2 টাকা দিলে হবে, নাকি এই 2 টাকা ডাবল যে 10 টাকা দিতে হবে? 10 টাকা দিতে হবে। 10 টাকা দিতে হবে। তার মানে যে দেশের মূল্য বেশি তাকে কম টাকা দেওয়া লাগবে, ঠিক আছে না? জি জি স্যার। তাহলে ইউএস কোম্পানি থেকে তো 16,000 টাকা পণ্য কিনতে চায়, তাহলে ব্রিটিশকে কম দেওয়া লাগবে বেশি দেওয়া লাগবে? কম দেওয়া লাগবে। কম দেওয়া লাগবে। গুড। এখন দেখেন ডিরেক্টের ক্ষেত্রে আমাদের ছিল 1.6 আর ইনডিরেক্টের ক্ষেত্রে আমরা বের করছি 0.625। তাহলে এই 16,000কে 1.6 দ্বারা গুণ করলে 16,000 টাকা বেশি হবে না 0.625 দ্বারা গুণ করলে 16,000 টাকা কম হবে? বলো তো কম কোনটা হবে? এটা দ্বারা গুণ করলে কম হবে নাকি 1.6 দ্বারা গুণ করলে কম হবে? 0.625 দ্বারা গুণ করলে কম হবে। কম হবে। এই 0.625 এর কি রেট, ডিরেক্ট না ইনডিরেক্ট? এটা ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। রাইট, বের করছি ইনডিরেক্ট রেট কেন, এটা ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। আর প্রশ্নে যেটা আছে সেটা তো ডিরেক্ট। তাহলে আমরা লিখছি we know that foreign currency unit সমান সমান US ইনটু US ডলার ইনটু ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। আমাদের ছিল 16,000 ইনটু ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেটের মান পাইছি কত 0.625, তাহলে সমস্যা কত 10,000 ব্রিটিশ পাউন্ড। তার মানে ইউএস এর মূল্য যেটা 16,000 সেটা ব্রিটিশকে 10,000 পাউন্ড দিলেই টাকাটা কি পরিশোধ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন 10 নাম্বারটা? হ্যাঁ স্যার। তাহলে আমি আবার কথাটা বলতেছি, ভালো করে সবাই খেয়াল করেন। আমাদের প্রশ্নের যে মানটা ছিল এই মান অনুযায়ী ব্রিটিশের মূল্য বেশি নাকি ইউএস এর মূল্য বেশি একটু বলেন যদি কি সবাই। ব্রিটিশের মূল্য বেশি। তাহলে ব্রিটিশ কি কম টাকা দিবে নাকি বেশি টাকা দিবে? ইউএস থেকে কিনলে কম টাকা কম টাকা দিবে। এই জন্য 16,000 টাকা পণ্য কম যদি দিবে। কিনতে চাই ইউএস থেকে, তাহলে ব্রিটিশকে 16,000 টাকা কম দিতে হবে না বেশি দিতে হবে? বলো। কম দিতে হবে স্যার। কম দিতে হবে। তাহলে কম কি 1.6 দ্বারা গুণ করলে হবে নাকি এই যে 0.625 দ্বারা গুণ করলে হবে? 0.6 গুণ করলে। ওকে, তার মানে ইউএস এর যার মূল্য 16,000 সেটা ব্রিটিশে 10,000 পাউন্ড। তাহলে 10,000 পাউন্ড সমান সমান ইউএস এ 16,000 ইউএস ডলার। তাহলে 2 নাম্বারটা কি সবাই ক্লিয়ার?
জি স্যার। এবার স্যার আছে 3 নাম্বারটা দেখেন, বলছে হাউ মেনি ইউএস ডলার মাস্ট বি পেড ফর এ পারচেজ কস্টিং 8000 কানাডিয়ান ডলার। যা কানাডিয়ান ডলার যদি 8000 কিনতে চায় তাহলে ব্রিটিশকে কত ডলার দিতে হবে। এখন বলাতে দিই আমাদের প্রশ্নে যেটা ছিল ব্রিটিশের কানাডিয়ানের মূল্য বেশি নাকি ইউএস এর মূল্য বেশি? ইউএস এর মূল্য বেশি। তাহলে কানাডিয়ান থেকে যদি 8000 টাকা জিনিস কিনতে চায় তাহলে ইউএস কি 8000 টাকা কম দিতে হবে না বেশি দিতে হবে, যেহেতু ইউএস এর মূল্য বেশি? কম দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই 0.74 দ্বারা গুণ করলে কম হবে 6000 8000 কে, নাকি এই যে 1.351 দ্বারা গুণ করলে 8000 টাকা কম হবে? 1.351 দ্বারা গুণ করলে। 8000 কে 1.35 দ্বারা গুণ করলে 8000 কম হবে না? গাধা স্যার হিসাব করে খাইছো? কত দ্বারা গুণ করব? 1.35 দ্বারা গুণ জি করব নাকি 0.74? 0.74। এটা তো কমন জিনিস, 1.35 দ্বারা অবশ্যই 8000 বেশি হয়ে যাবে। তাহলে বলো তো দেখি এই দ্বিতীয়টার ক্ষেত্রে ডিরেক্ট দ্বারা গুণ করলাম নাকি ইনডিরেক্ট দ্বারা গুণ করলাম? ডিরেক্ট দ্বারা গুণ করছি। ডিরেক্ট দ্বারা। অতএব ওখানে যে সূত্রটা পড়ছি ওইটা সূত্রটা কিন্তু ফিক্সড না, সেটা ঘটনার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হবে। তাহলে এখন এই 8000 কে আমি 0.74 দ্বারা গুণ করব। তাহলে এখানে লেখা আছে 8000 * 0.74 = 5920 ইউএস ডলার। তার মানে ইউএস এর 5920 সমান কানাডিয়ান হচ্ছে 8000 টাকা। বুঝা গেছে 3 নাম্বার রিকোয়ারমেন্টটা? জি স্যার। হ্যালো, তোমরা কি আমার কথা কি শুনতেছো নাকি কোনো সমস্যা আছে? জি স্যার শুনতেছি। স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। ওকে, স্যার 1 নাম্বার প্রবলেমে বিশেষ করে 2 এবং 3 নাম্বার রিকোয়ারমেন্টের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? নাই। নাম্বার রিকোয়ারমেন্টে ডিরেক্ট দ্বারা কেন গুণ করলাম? আমি আপনাকে কি বুঝাইলাম তাহলে? এক কানাডিয়ান 1 টাকা সমান সমান ইউএস এর কয় টাকা? 0.74। তাহলে কার মান বেশি বলো তো, কার মূল্য বেশি? বলো। কানাডিয়ান ডলারের। কানাডিয়ান ডলার না, থাপ্পা বুঝে না। কানাডিয়ান 1 টাকা সমান সমান ব্রিটিশের 0.74 টাকা। তো কানাডিয়ান মূল্য কেমন হলো? কানাডিয়ান দিয়ে লাগবে 1 টাকা আর ইউএস দিয়ে লাগবে 1 টাকার কম দিয়ে লাগবে। তো কার মূল্য বেশি? ইউএস ডলার। ইউএস ডলারের মূল্য বেশি। কিন্তু প্রথমটার তুলনায় কারটার মূল্য বেশি বলুন দেখি? এই মধ্যে ব্রিটিশ। হ্যাঁ এই মধ্যে প্রথম কারটার মূল্য বেশি? ব্রিটিশ। ব্রিটিশের মূল্য বেশি, কারণ ব্রিটিশের 1 টাকা সমান ইউএস এর 1.60 টাকা 60 পয়সা। তাহলে যেহেতু দ্বিতীয় কন্ডিশনে দেখলাম যে ইউএস এর মূল্য বেশি, এখন ইউএস যদি কানাডিয়ান থেকে পণ্য কিনতে চায় তাহলে কানাডিয়ান মার্কেটে যেটা 8000 টাকা মূল্য সেটা কি ইউএস কি 8000 টাকা দিতে হবে? যেহেতু ইউএস এর মূল্য বেশি 8000 টাকা দিতে 8000 টাকা কম দিলে হবে? কম দিতে হবে বলো দেখি? দিতে হবে। কম দিতে হবে। এখন এই 8000 কে কানাডিয়ান আমাদের এখানে রেট ছিল 0.74 আর আমরা বের করছি 1.351 এন্ড 8000 কে 1.351 দ্বারা গুণ করলে 8000 কম হবে না 0.74 দ্বারা গুণ করলে কম হবে? 0.74 দ্বারা গুণ। 0.74 দ্বারা আমরা গুণ করছি, ঠিক আছে? তার মানে ইউএস এর 5920 টাকা সমান সমান কানাডিয়ান হচ্ছে 8000 টাকা। কথা বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। 1 নাম্বার নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। ওকে, এবার এক্সারসাইজ 1 নাম্বার আরেকটা অঙ্ক করাবো, এরপর সবগুলো বাসায় কাজ দিয়ে দিব। এটা এমবিএ তে আপনারা এর পরে যে এমবিএ ভর্তি হবেন এমবিএ তে এই চ্যাপ্টারটা আছে। এখানে বলা আছে যে 1 ব্রিটিশ পাউন্ড সমান সমান ইউএস এর 1.70। বলেন তো কার মূল্য বেশি? ব্রিটিশ পাউন্ডের। ব্রিটিশ পাউন্ডের মূল্য বেশি, কারণ ব্রিটিশে 1 টাকা সমান সমান ইউএস এর 1.70 পয়সা। 1 কানাডিয়ান ডলার সমান সমান 0.80। তাহলে এখানে কার মূল্য বেশি? ইউএস ডলার। ইউএস ডলারের মূল্য। ইউএস ডলার।
তাহলে এই যে যেগুলা বললাম এগুলো হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেটের মান, এন্ড প্রশ্নে তোমাকে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট বের করতে বলছে। তাহলে ব্রিটিশের ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই কত হবে? ডিরেক্ট এক্সচেঞ্জ রেট হ্যাঁ কত হবে বলো? 1 ডিভাইডেড বাই 1.70 আর কানাডিয়ান ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই 0.80 0.80 তাহলে দেখো তো আমাদের 1.70 দ্বারা গুণ করে মান হয়েছে 0.588 আর এখানে হচ্ছে 1.25। তাহলে এক নাম্বার রিকোয়ারমেন্ট কি ক্লিয়ার? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, আমরা যেটা বের করলাম সেটা কি ডিরেক্টটা বের করলাম নাকি ইনডিরেক্টটা বের করলাম বলো দেখি? ইনডিরেক্ট। ইনডিরেক্ট বের করছি। এখন আসেন 2 নাম্বার প্রশ্নে বলছে যে হাউ মেনি পাউন্ড মাস্ট বি ব্রিটিশ কোম্পানি কস্টিং 4000 ফ্রম এ ইউএস কোম্পানি। যদি ইউএসএ কোম্পানির কাছে 4000 টাকা পণ্য কিনতে চায় তাহলে ব্রিটিশকে কত টাকা দিতে হবে? বলতো ব্রিটিশ এবং ইউএস এর মধ্যে কার মূল্য বেশি? ব্রিটিশ। ব্রিটিশ। এন্ড ইউএস থেকে যদি ব্রিটিশ 4000 টাকা পণ্য কিনে তাহলে ব্রিটিশকে কি 4000 কম দিয়ে লাগবে না বেশি দিয়ে লাগবে বলেন তো দেখি, এইটা কথা বলেন। কম দেওয়া লাগবে। কম দিয়ে লাগবে। এখন ব্রিটিশের ক্ষেত্রে দুইটা রেট, একটা হলো 1.70 আর একটা হলো আমরা এই মাত্র বের করলাম 0.588। তাহলে আমাকে বলতে হবে যে এই 4000 কে কোনটা দ্বারা গুণ করলে 4000 কম হবে? 0.5 গুড, এই তো বুঝতে পারছেন। তাহলে লিখছি ফরেন কারেন্সি ইউনিট সমান সমান ইউএস ইনটু ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট 4000 কে এটা দ্বারা গুণ করা হয়েছে 2352 ব্রিটিশ পাউন্ড। তাহলে ব্রিটিশে 2352 টাকা দিলে ইউএস টাকা থেকে 4000 টাকার পণ্য কিনতে পারবে। তার মানে ইউএস এর 4000 টাকা সমান সমান ব্রিটিশে 2352 টাকা। বুঝা গেছে? হ্যাঁ স্যার। এইবার আসেন আরেকটা প্রশ্ন দেখাই। প্রশ্ন বলছে হাউ মেনি ইউএস ডলার মাস্ট বি পেড ফর এ পারচেজ কস্টিং 3000 কানাডিয়ান ডলার। এখন এখানে লোকে ইউএস এর সাথে কানাডিয়ানে কম্পেয়ার করতে হবে। বলেন তো দেখি ইউএস এর মূল্য বেশি না কানাডিয়ান মূল্য বেশি? ইউএস এর। এখন ইউএস এর মূল্য, তাহলে কানাডিয়ান থেকে কিনলে ইউএস কি কম দিয়ে লাগবে না বেশি দিয়ে লাগবে? বলো। কম দেওয়া লাগবে। কানাডিয়ান থেকে কিনলে তাহলে ইউএস কি কম টাকা দিতে হবে না বেশি টাকা দিয়ে লাগবে? কম টাকা দিতে হবে। তাহলে এই 3000 কে ইউএস আর কানাডিয়ান রেট ছিল দুইটা, 0.80 আর একটা আমরা যেটা বের করছি 0.125। ঠিক আছে? তাহলে আমাকে বলতে হবে এই 3000 কে কোনটা দ্বারা গুণ করলে কম হবে বলো তো দেখি? 0.80 0.80। তাহলে 0.80 কি ডাইরেক্ট রেট নাকি ইনডিরেক্ট রেট? ডিরেক্ট। তাহলে এখানে লেখা হয়েছে ওই যে 3000 ইনটু 0.80 সমান সমান $2400। বুঝা গেছে? জি স্যার। আশা করি তাহলে এই ক্লিয়ারের অঙ্কগুলি আপনারা পারবেন না? জি স্যার। তাহলে বেসিক কোশ্চেন 2, বেসিক কোশ্চেন 3, বেসিক কোশ্চেন 4 এগুলো আপনারা কইরা ফলাইবেন। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে 2, 3, 4 আপনাদের বাসায় কাজ থাকলো। এখন আমরা চলে যাব ফরম্যাট 2 মিক্সড সেলস এন্ড পারচেজ রিলেটেড কিছু জার্নাল আমরা আজকে শিখব। পারচেজের ক্ষেত্রে 5টা জাবেদা, সেলসের ক্ষেত্রে 5টা জাবেদা। তো ভালো করে সবাইকে জাবেদাগুলি খেয়াল করতে হবে। এখানে কিন্তু অনেক আছে, ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে যে জিনিসের জন্য আমাদের জাবেদা অনেক সময় কি হবে চেঞ্জ হবে, ডিবিট ক্রিয়েট করতে ক্রিয়েটে ডিবিট করতে হবে। এখন দেখেন এখানে লেখা আছে পারচেজ রিলেটেড জার্নালের মধ্যে প্রথম লেখা আছে জাবেদা নাম্বার 1 পণ্য ক্রয়ের জাবেদা। তাহলে নরমালি পণ্য ক্রয় আমরা এক দেশ থেকে অন্য দেশে যখন পণ্য ক্রয় করি তখন সেটা আমরা এলসি খুলি। এলসি মানে লেটার অফ ক্রেডিট, অর্থাৎ প্রথমে আমরা ব্যাংকে টাকা জমা দেই, বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা জমা দেই, ব্যাংক কি করে এটা আমাদের এলসি দেয়। বিদেশি যে কোম্পানির কাছ থেকে কিনবো ব্যাংক তাকে অ্যাসুরেন্স দেয় যে এই কোম্পানির কাছ থেকে আমি এত টাকা রিসিভ করছি, এটা আপনি পণ্যটা কি তাকে পাঠাইতে পারেন, মানে পণ্য পাঠানোর সাথে সাথে ব্যাংক তাকে টাকাটা দিয়ে দিবে। তাহলে এই যে যখন আমরা পণ্য ক্রয় করবো টাকাটা কি সাথে সাথে দিয়ে দিল নাকি আমরা ব্যাংকই দিলাম বলো দেখি? টাকাটা কিন্তু আমরা ব্যাংকই দিলাম।
যার কাছ থেকে ক্রয় করছি আমি তার কাছে কিন্তু তার সরাসরি টাকা দিই নাই। মনে করেন আমি চায়না থেকে পণ্য আনবো, আমি কি চায়না টাকা দিব সরাসরি নাকি ব্যাংকে টাকা জমা দিব? ব্যাংকে জমা দেব। ব্যাংক চায়না কোম্পানির পরে টাকা দিয়ে দিবে পণ্য আসার সাথে সাথে। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা যখন এই এই ফরেন কারেন্সি যখন জাবেদাগুলি করব, পণ্য ক্রয় এবং বিক্রয় সবসময় বাকিতে হবে, নগদে কোনো কিছু নাই। হিসাবে বলে দেখি বাকিতে। আর আমরা জানি পণ্য ক্রয়ের জাবেদা, বাকিতে ক্রয়ের জাবেদা কি জানি? পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এইটা বলতে এত সময় লাগলো সবার? এটা খুবই লজ্জাজনক ব্যাপার। পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। এখন আসেন 2 নাম্বার জাবেদা ভালো করে খেয়াল করব। বলছে বৈদেশিক মুদ্রার মান বৃদ্ধিতে ক্ষতি হলে জাবেদা। মনে করেন আপনি যখন পারচেজ করছেন তখন 1 টাকার মূল্য ছিল 20 টাকা, ঠিক আছে? 1 টাকার মূল্য কয় টাকা ছিল বলো দেখি? 20 টাকা। এখন যেহেতু পারচেজ করলে পাওনাদার বাড়ে, তাই না? তাহলে পাওনাদারকে আমরা পরিশোধ করব। এখন আপনি যখন পাওনাদারকে পরিশোধ করতে গেছেন তখন এটা মূল্য হয়ে গেছে 1 টাকা, মূল্য হয়ে গেছে 30 টাকা। তাহলে বলেন তো দেখি আপনি কি এখানে লাভ হলো না লস হলো? লস। লস হয়েছে, কারণ কিনার সময় 1 টাকার দাম ছিল 20 টাকা, যখন আপনি পরিশোধ করবেন তখন তার দাম হয়েছে 30 টাকা। তাহলে কি লাভ না লস বলেন তো দেখি? লস। আবার এটা যদি বিক্রয় ক্ষেত্রে হয়, মানে যখন বিক্রি করছেন তখন হচ্ছে 20 টাকা, কিন্তু যখন দেনাদার কাছে আদায় করতে তখন হয়ে গেছে 30 টাকা। তাহলে এক্ষেত্রে কি লাভ না লস? লাভ। লাভ। তখন কিন্তু লাভ। ঠিক আছে, একই লেনদেন যদি মানে সিচুয়েশন চেঞ্জ করে তাহলে লাভেরটা কি লস হয়, লসেরটা কি লাভ হয়, এটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে বলছে বৈদেশিক মুদ্রার মান বৃদ্ধিতে যদি ক্ষতি হয়, আমরা জানি ক্ষতি সবসময় ডেবিট। এটা জবাবতে লেখা আছে ফরেন কারেন্সি ট্রানজাকশন লস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন ক্ষতির পরে যদি লাভ হয় তাহলে এই যাবে উল্টে যাবো, তখন যাবে কি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ফরেন কারেন্সি ট্রানজাকশন গেইন ক্রেডিট। কথা বোঝা গেছে? ওকে, এই দুইটার জাবেদার যে কোনো একটা জাবেদা হবে। 4 নাম্বার লেখা আছে পাওনাদারকে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করলে। পাওনাদারকে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করে জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট। আর পাওনাদারকে যদি দেশীয় মুদ্রায় পরিশোধ করা হয় তখন সেই ক্ষেত্রে জাবেদা হলো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর বৈদেশিক মুদ্রা কি আর দেশীয় মুদ্রা কি? মনে করো আমি চায়না থেকে পণ্য করি, চায়না কোম্পানি যদি চায়না টাকায় পরিশোধ করি তাহলে সেটা দেশীয়। আর চায়না কোম্পানি যদি আমার দেশি টাকায় পরিশোধ করি তাহলে সেটা কি দেশীয় হবে না বৈদেশিক হবে? বৈদেশিক। বৈদেশিক। তার মানে যে দেশে থেকে কিনবো যদি ওই দেশি মুদ্রায় পরিশোধ করি তাহলে সেটা দেশি, আর অন্য দেশের মুদ্রায় পরিশোধ করলে কি হবে? বৈদেশিক। বৈদেশিক হবে। তাহলে টোটাল জাবেদা আমরা পেলাম 5টা। এখন 5টা জাবেদা আমি 5 জনকে ধরবো। বাকিতে ক্রয়ের জাবেদা পড়ছিলাম পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে বাকিতে সেলসের জাবেদা, বাকিতে বিক্রয়ের জাবেদা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। ওকে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। গুড। এন্ড বৈদেশিক মুদ্রার মান বৃদ্ধিতে যদি ক্ষতি হয় তাহলে জাবেদা ছিল ফরেন কারেন্সি ট্রানজাকশন লস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন বিক্রয় ক্ষেত্রে যদি একই রকম যদি ক্ষতি হয় তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের পরিবর্তে কি হয়ে যাবে? আর যদি লাভ হয় তাহলে সেই ক্ষেত্রে যাবে দেখি, একটু ঘুরিয়ে বলেন তো দেখি। Accounts receivable debit, foreign currency transaction gain credit. গুড, ধন্যবাদ। এখন পাওনাদারকে আমরা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করি, কিন্তু দেনাদার কাছ থেকে বৈদেশিক মুদ্রায় কি করব? আদায় করব। আদায় করব। তাহলে সেই ক্ষেত্রে আদায় করা যাবে কি হবে? ফরেন কারেন্সি ইউনিটস ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। গুড। আর যদি দেশীয় মুদ্রা রিসিভ করি? ক্যাশ হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওকে, এই যে আপনারা দেন একা একাই জাবেদাগুলি পারলেন। তাহলে সেলস এবং পারচেজ রিলেটেড জাবেদা কি আমরা পারবো ইনশাআল্লাহ? জি স্যার। ওকে, তাহলে এই কয়টা জাবেদা পারলে আমরা 2 নাম্বার ফরম্যাটটা পারবো। আমরা রাখেন 2 নাম্বার ফরম্যাট হচ্ছে পার্ট সি এর জন্য। আসি প্রথম অঙ্কটা আমরা একটু দেখি। 2021-2014 সাল অ্যাডভান্স অ্যাকাউন্ট 2 পার্ট বি এর প্রশ্নটা। এটা 2023 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
লেখা আছে হ্যারিস ইনকর্পোরেশন পারচেস পার্ট ফ্রম জাপান কোম্পানি অন জুন 1, 2017 ফর এ ইউএস ডলার ভ্যালু 8,400 টু বি পেইড অন জুলাই 20। অর্থাৎ জুলাই 1 তারিখে ক্রয় করছে 8,400 টাকা দিয়ে, যেটা যেহেতু ক্রয় করছে তার মানে কি করবে বলো দেখি, রিসিভ করবে নাকি পেড করবে? পেড করবে। পেড করবে। পেডটা কোন তারিখে করছে পেড বলো দেখি? করবে। জুলাই 20 তারিখে। 1 তারিখে ক্রয় করে পরিশোধ করছে জুলাই 20 তারিখে। প্রশ্ন বলছে দ্য এক্সচেঞ্জ রেট ওয়্যার, পরিবর্তনের রেটটা হচ্ছে জুন 1 তারিখে 1 ইয়ান, জাপানের মধ্যে নাম কিন্তু ইয়ান, 1 ইয়ান সমান সমান ইউএস এর 0.0075। আমরা যখন ক্রয় করছে তখন 1 ইয়ান সমান সমান ইউএস এর মূল্য ছিল 0.0075, আর 20 তারিখে যখন পরিশোধ করব তখন 1 ইয়ান সমান সমান হয়ে গেছে 0.0080। তাহলে বলো তো মুদ্রা মান কি বাড়লো না কমলো? বাড়লো। এখন পরিশোধ বাড়ছে। করার ক্ষেত্রে যদি মুদ্রার মান বাড়ে আমার লাভ হয় না লস হয় বলেন দেখি? লস 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 হবে। হবে। ঠিক আছে, ধন্যবাদ। এখন প্রশ্ন বলছে প্রিপেয়ার দ্য এন্ট্রিজ রিকোয়ার্ড ফর দ্য ডেট অফ দ্য কি ট্রানজাকশন। একটা বলছে অ্যাজিউম দ্যাট দ্য ট্রানজাকশন ইজ ডোমিনেটেড ইন ইউএস ডলার অ্যান্ড দেয়ার সেটেলমেন্ট ইন কি ইউএস ডলার। তাহলে ইউএস ডলার কাছে কিনছে এবং এটা সেটেল করছে কি ইউএস ডলারই সেটেল করছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের জাবেদা 1 তারিখের জাবেদা কি হবে আর জুলাই 20 তারিখের জাবেদাটা কি হবে? আর 1 তারিখে কি করছে? ক্রয় করছে না? বলা হ্যাঁ স্যার। কি করছে? ক্রয় করছে। তাহলে ক্রয় কে জাবেদা কি? পারচেজ ডেবিট অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তাহলে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল 8,400 8,400। এখন ইউএস ডলার কাছে কিনছে, ইউএস ডলারে পরিশোধ করছে, তাহলে কি দেশীয় মুদ্রা নাকি বৈদেশিক মুদ্রায় বলেন তো দেখি? দেশীয় মুদ্রায়। তাহলে দেশীয় মুদ্রায় 20 তারিখে পরিশোধ করছে, তাহলে দেশীয় মুদ্রায় পরিশোধ করা যাবে কি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, কথা কি বোঝা গেছে? জি স্যার। আর 2 নাম্বারটা প্রশ্ন বলছে যে অ্যাজিউম দ্য ট্রানজাকশন অফ ডোমিনেটেড ইন লোকাল কারেন্সি of the foreign entity and their settlement in the local currency unit of Japan। তার মানে আমরা কিনছিলাম কিন্তু জাপানের কাছ থেকে ইউএস ডলারে, ঠিক আছে? তার মানে এখানে বলছে লোকাল কারেন্সি, লোকাল কারেন্সি মানে তাদের দেশীয় মুদ্রায় তারা পরিশোধ করবে। অর্থাৎ জাপানের কাছ থেকে কিনছিল ইউএস, তাহলে ইউএস কি করবে? ইউএস এর দেশীয় মুদ্রায় পরিশোধ করবে। জাপানের মুদ্রা হচ্ছে ইয়ান আর ইউএস এর মূল্য হচ্ছে কি ইউএস ডলার। তাহলে বলতো এটা কি দেশীয় মুদ্রা হলো নাকি বৈদেশিক মুদ্রা হলো? দেশীয়। দেশীয় না? কি পড়লাম তাহলে? বৈদেশিক মুদ্রা হইছে স্যার। জাপানের কাছ থেকে ক্রয় করছি, জাপানের মুদ্রায় পরিশোধ না করে ইউএস করছি, ইউএস ডলারে পরিশোধ করছে তাদের লোকাল কারেন্সিতে। তাহলে কি এটা কি দেশীয় হলো নাকি বৈদেশিক হলো? বৈদেশিক। বৈদেশিক ভাই। যদি চায়না কোম্পানির কাছ থেকে কিনা যদি চায়না কোম্পানি টাকা পরিশোধ করি তাহলে সেটা হলো দেশীয়। আর চায়না কোম্পানির কাছ থেকে কিনা যদি বাংলাদেশে টাকা পরিশোধ তাহলে কি দেশীয় হলো নাকি বৈদেশিক হলো? বৈদেশিক। তার মানে সেলস মানে ক্রয় বিক্রয়, ক্রয় মানে ক্রয়ের ক্ষেত্রে এবং পরিশোধ করার ক্ষেত্রে যদি একই মুদ্রায় হয় তাহলে সেটা দেশীয়, আর যদি ভিন্ন দেশি মুদ্রা হয় তাহলে সেটা কি বৈদেশিক। বুঝতে পারছেন না? বুঝেন নাই? জি স্যার বুঝছি। তাহলে এখন কয় করা যাবে? না পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 8,400 8,400। এখন যেহেতু বৈদেশিক মুদ্রায় পরিশোধ করছে তাহলে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করলে মুদ্রার মান ওঠানামা করছে, এর ফলে কি লাভ হতে পারে লস হতে পারে। তাহলে দেখেন তো আমাদের কেনার সময় দাম ছিল 0.77 আর পরিশোধ করার ক্ষেত্রে হয়ে গেছে 0.0080। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের লাভ হলো লস হলো? পরিশোধ করার ক্ষেত্রে আমাদের লাভ হয় না লস হয় বলো দেখি? লস হয়। এন্ড লস কয়টা লস সেটা বের করব। তাহলে আমরা এটা বের করে কিভাবে ভালো করে খেয়াল করি। 8,400 ডলার আমরা কিনছিলাম, যখন কিনছিলাম তখন $1 ইয়ান সমান কত ডলার ছিল? 0.0075। 0.0075। গুড। তাহলে এটাকে ভাগ করলে আমি মান পাবো 1 টাকার
আর যখন পরিশোধ করবো তখন হয়ে গেছে কত? 0.0080। তাহলে গুণ হচ্ছে 0.0080। হ্যাঁ, তো এখানে কত টাকা হয়? ৮৪০০ ভাগ 0.0075 ইন্টু 0.0080। ৮৯৬০। ৮৯৬০। দেখেন, যখন ক্রয় করছিলাম তখন ৮৪০০ টাকা, কিন্তু যখন পরিশোধ করতে ৮৯৬০ টাকা। তাহলে এখানে কত টাকা বেশি পরিশোধ করতেছে বলো দেখি? 560। এই 560 টাকা বেশি পরিশোধ করা লাগতেছে। তাহলে এটা আমার জন্য কি লাভ না লস? লস। লস। লস স্যার। তাহলে লসের জন্য জাবেদা আমরা জানি ফরেন কারেন্সি ট্রানজাকশন লস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 560। ক্লিয়ার? জি স্যার। আর এখন কি দেশীয় মুদ্রায় দিলাম নাকি বৈদেশিক মুদ্রায় দিলাম? বৈদেশিক। তাহলে বৈদেশিক বৈদেশিক মুদ্রায় মুদ্রা। পরিশোধ করা যাবে দেখি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট। কত টাকা পরিশোধ করবো? ৮৯৬০ যেটা আমরা বের করলাম। দেখেন তো এখানে ১, ২০ এবং ২০ তারিখে তিনটা জাবেদের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার। নাই স্যার। ভালো করে বুঝছেন কিনা? ভালো করে বুঝে বলেন। বুঝতে পারছি স্যার। তাহলে আমি একটা প্রশ্ন করি। জি স্যার। করেন তো দেখি। এখানে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করলাম, আর এইটাই করছি দেশীয় মুদ্রায় পরিশোধ। তাহলে এই প্রথমটার ক্ষেত্রে কোনো লাভ লস হলো না, বাট দ্বিতীয়টার ক্ষেত্রে লাভ লস হলো। কারণ কি বলেন তো দেখি? প্রথমটাতে কোনো লাভ লস দিলাম না, রিকমেন্ড একই, কিন্তু দ্বিতীয়তে লাভ লস ঠিকই দিলাম, রেট তো একই ছিল। ডলারের পরিমাণ বাড়ছে, হ্যাঁ, তো ডলারের পরিমাণ বাড়ার কারণে তাহলে প্রথমটার জন্য ডলারের পরিমাণ বাড়ে নাই, প্রথমটার তো বাড়ছে। এই দুইটা লেনদেন তো সবার জন্য, সবার জন্য কি সার্বজনীন। তাহলে প্রথমটার জন্য ধরলাম না, দ্বিতীয়টার জন্য ধরলাম। কারণ কি? স্যার দেশীয় দেশীয় মাধ্যমে লেনদেন হয়েছে আর পরেরটা তো বৈদেশিক। প্রথমটা হচ্ছে দেশীয় মুদ্রায় ইউএসএ কিনছি, ইউএসএ পরিশোধ করছি। আর দ্বিতীয়টা হলো ইয়ানে কিনছি, পরিশোধ করছি কি ইউএসএ। যখনই বৈদেশিক মুদ্রায় লেনদেন হবে তখনই মুদ্রা মান কি উঠানামা করবে। আর দেশীয় মুদ্রা হলে দেশীয় মুদ্রায় তো দিছি, দেশীয় মুদ্রার ক্ষেত্রে কোনো লাভ লস নাই, যার যারটা তার তার। তাহলে মনে রাখেন দেশীয় মুদ্রার ক্ষেত্রে কোনো লাভ লস নাই, কিন্তু বৈদেশিক মুদ্রায় যখন যাবে তখনই মুদ্রার মান কি উঠানামা করবে, তার মানে লাভ হতে পারে, লস হতে পারে। তাহলে প্রবলেম ১ নম্বর অঙ্ক কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। আমরা এক্সারসাইজ ১ নম্বর অঙ্কটা তোমাদের তাহলে বাসায় কাজ দিলাম। এক্সারসাইজ ১ নম্বর অঙ্কটা কি পারবে তোমরা? দেখো তো, ভালো করে পড়ে দেখো। জি স্যার। এখানে পড়ো, আমি কয়টা প্রশ্ন করবো। হ্যাঁ, বলো তো দেখি, মে ১ তারিখে কি করছে? পারচেজ করছে পারচেজ করে। তখন ১ এম সমান সমান কত ছিল? 0.0080 টাকা। আর ২৫ তারিখে কি করছে? পরিশোধ করছে। তখন হয়ে গেছে 0.0085। তাহলে মুদ্রা মান বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। বাড়লে লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। ক্ষতি হয়। কোনটার ক্ষেত্রে? দেশীয় মুদ্রা নাকি বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে? বৈদেশিক মুদ্রা। ক্ষতি। তাহলে ১ নম্বরে কি বৈদেশিক পাবেন? কি দেশীয় না বৈদেশিক বলেন তো দেখি? দেশীয়। দেশীয়। আর ২ নাম্বারটা বৈদেশিক। বৈদেশিক। তাহলে প্রথমটার জন্য দুইটা জাবেদা হবে। প্রথম জাবেদা কি হবে? পারচেজ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত টাকা? $10,000। ১০,০০০। ২ নাম্বার জাবেদা হবে ২৫ তারিখে হবে কি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। শেষ। আর যখন বৈদেশিক হবে তখন ১ তারিখে জাবেদা হবে কি? পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এইবার বলেন ২৫ তারিখে যখন পরিশোধ, তখন মুদ্রা মান বাইরে গেছে, ক্ষতি হয়েছে, তাই না? এখন ক্ষতিটা কত টাকা একটু বের করেন তো দেখি।
10,625 টাকা। তাহলে ক্ষতি কত? 625। 625। গুড, ভালো পারছো। তো এটার জন্য জাবেদা কি দিব ম্যাডাম বলেন? Foreign currency transaction loss debit, accounts payable credit. গুড। এক্সারসাইজ 2 প্রথম জাবেদা কই এক্সারসাইজ কত জানি করতেছি এখন? 1 না? যে এক্সারসাইজ 1 এ দুইটাই 10,000 10,000। প্রথমটা এখানে 10,000, 2 নাম্বারটা আপনার লস হলো 625 টাকা, আর 3 নাম্বারটা অ্যাকাউন্টস হলো ফরেন কারেন্সি ইউনিট 10,625। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমি সেলস পাইলাম। এখন সেলসের অনুরূপ আপনারা পারচেসটা একটু বলবেন। তাহলে বলা যায় দেখি, এখানে বলা আছে জুলাই 1 তারিখে সেলস করছে সৌদি আরবের কাস্টমার ফর্ম কি ইউএস ডলার, ইকুইভ্যালেন্ট ইউএস ডলার 9,000 টাকা। আর 10 তারিখে গিয়ে কি করছে, রিসিভ করছে। তাহলে 1 তারিখে যখন 1 রিয়াল সমান 0.20 ছিল, যখন রিসিভ করবে তখন 1 রিয়াল সমান 0.25। তাহলে যখন বিক্রি করছিল তখন 1 রিয়াল সমান 20 পয়সা, আর যখন আদা তখন হয়ে গেছে 1 পয়সা সমান 25 পয়সা। তাহলে বলতে এই ক্ষেত্রে লাভ হবে না লস হবে? লাভ হবে। লাভ হবে। দেশীয় মুদ্রা নাকি বৈদেশিক মুদ্রায়? বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রায় সবসময় লাভ লস, দেশীয় মুদ্রায় কোনো লাভ লস নাই। তাহলে প্রথমটা যেহেতু দেশীয় মুদ্রায়, তার মানে এই ক্ষেত্রে দুইটা যাবেন দিব। জুলাই 1 তারিখে যাবেন কি দিব? Account receivable debit, sales credit. আর 2 নাম্বার যাবে এটা দেশীয় মুদ্রায় রিসিভ করা যাবে নাকি? অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, উভয় ক্ষেত্রে কত টাকা বলেন দেখি? 9,000 টাকা। 9,000। 2 নাম্বার অঙ্কটা এই দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল সেলস ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল 9,000 9,000। ক্লিয়ার? জি স্যার। এবার 2 নাম্বারটা বৈদেশিক মুদ্রায় যেহেতু, তাহলে প্রথমটা বিক্রি করা যাবে না সেম, এন্ড দ্বিতীয়টা লাভ হবে না লস হবে বলেন দেখি? লাভ হবে। এখন বলেন লাভটা কত টাকা? $1,250 টাকা লাভ হবে। 1,250 টাকা লাভ হবে। লাভের জন্য যাবে দেখি? ফরেন কারেন্সি ট্রানজাকশন গেইন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। গেইন তো কখনো ডেবিট হয় না ম্যাডাম। গেইন ক্রেডিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। ওকে, তাহলে যাবে তা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ফরেন কারেন্সি ট্রানজাকশন গেইন ক্রেডিট 2,250 টাকা। ক্লিয়ার? জি স্যার। আর সর্বশেষ ফরেন কারেন্সি ইউনিট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল 11,250 টাকা। তাহলে সেলস এবং পারচেজ কি আমরা ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমরা এক্সারসাইজ 1 এবং 2 দুইটাই শেষ করলাম। এক্সারসাইজ 3 হচ্ছে এমবিএ 2015 সালের প্রশ্ন। এখানে একই সাথে সেলস এবং পারচেজ দুটোই আছে। তাহলে 3 এবং 4 এই দুইটা অঙ্কের মধ্যে আগামী ক্লাসে আমরা সেলস এবং পারচেজ কম্বাইন্ড অঙ্কটা আগামী ক্লাসে আমরা করাবো, করে চ্যাপ্টার ক্লোজ করব। ঠিক আছে? তাহলে 3 এবং 4 এই দুইটা বাদে বাদ বাকিগুলো আপনারা বাসায় করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে? জি স্যার। আজকের ক্লাস আমি এখানেই রাখছি।